নমস্কার। আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাস। আমরা গত পর্বে আদি পর্ব শেষ করেছি। এখন শুনে নেব আখ্যান পর্বটি। লেখকের মূল গল্প এই আখ্যান পর্বে। আদি পর্বটা সারাংশ মাত্র। তাই শুরু করছি আজকের প্রথম পর্ব। শ্রোতা বন্ধুদের কাছে আমার নিবেদন রইল, ভালো এবং খারাপ যাই লাগুক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আমি বুঝতে পারবো আমার ভুল ত্রুটি কোথায়। আশা করছি আমার নিবেদনটুকু আপনারা রাখবেন। আসুন শুনে নিই আজকের পর্বটি। তা সর্বজনের শোনাবার মতোই কাহিনী বটে। উদ্ধব দাস যেই কাহিনী তার পুঁথিতে লিখে গেছেন তার সত্য মিথ্যে ঈশ্বর জানেন। এই কাহিনীর দায় দায়িত্ব সবই তার। আমি শুধু কথক। তার পুঁথি পাঠ করব আর আপনাদের শোনাবো। ওই হাতিয়ারগড়ের নামও আমি জানতাম না। হাতিয়ারগড় কোথায় তাও আমার জানবার কথা নয়। আমি কলকাতার মানুষ। কলকাতার কথাই এতদিন লিখে এসেছি। এইবার হাতিয়ারগড়। হাতিয়ারগড় থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে ঢাকা, সুতানুটি, দিল্লি সব জায়গাতেই যেতে হবে। উদ্ধব দাস সব জায়গাতেই নিজে গিয়েছেন। ওই যে হাতিয়ারগড়ের বড় রাজবাড়ি, ওর ভেতরে যে অতিথিশালা, ওখানেও উদ্ধব দাস কত দিনরাত কাটিয়েছেন। আর ওই যে গড়ের দিঘি, ওই গড়ের দিঘির ওই পারে শোভারামের ঘর, ওখানেও গিয়েছিলেন। আর ওই যে গড়ের দিঘির পাশে উঁচু ডিবিটা, ওর নাম ছাতিমতলার ডিবি। ছাতিম গাছটা এখন আর নেই, কিন্তু ঢিবিটা আছে। শোভারাম গাই গরুটাকে ওইখানে গিয়ে বেঁধে দিয়ে আসতো। আদর করে আবার তার নাম দিয়েছিল আদুরি। লোকে বলতো, আদুরি গরু নয় গো, শোভারামের মেয়ে। তা আদুরি শোভারামের মেয়েও বটে, আবার গরুও বটে। আদুরিকে শোভারাম মেয়ের আদরে মানুষ করেছিল, কিন্তু সেই আদুরি সেইবার হঠাৎ মারা গেল। চোদ বৈশাখ মাসে হাতিয়ারগড়ের খালবিল শুকিয়ে যায়। আগের বর্ষাতেও তেমন বৃষ্টি হয়নি। শোভারাম ছাতিম গাছতলাটায় গিয়ে আদুরিকে বেঁধে রেখে এসেছিল। বেঁধে না রাখলে আবার বড়মশাইয়ের মুসুরি খেতে গিয়ে মুখ দেবে। বিকেল নাগাদ বড়মশাইয়ের বাড়ি থেকে কাজ সেরে এসে আদুরিকে আনতে গিয়ে দেখে আদুরি মরে পড়ে আছে। ব্যাপারটা সহজে মিটল না। একে গাই গরুটা গেল, তার উপর আবার বড়মশাইয়ের বকুনি। গোবধ গোহত্যার দরুন প্রায়শ্চিত্ত যা করার সবই করতে হলো শোভারামকে। কিন্তু তাতেও দুর্গতি শেষ হলো না। বউটাও মারা গেল 2 মাস বাদে, পরের আষাঢ়ে। বউ মূল্য তাতে ক্ষতি নেই। একটা 6 মাসের মেয়ে রেখে শোভারামকে একেবারে অনাথ করে চলে গেল। আর এই গল্প আরম্ভ করার বহু আগের ঘটনা। হাতিয়ারগড়ে এখন সেই সব দিন বদলে গেছে। সেই বড়মশাইও নেই, আর বলতে গেলে বড়মশাই চলে যাবার সঙ্গে সঙ্গে সেই হাতিয়ারগড় নেই। এখন ছোট মশাই আছে, বড় মা আছে, আর ছোট মা আছে, আর সেই রাজবাড়িটাও আছে, সেই কেল্লা ফটকও আছে, আর সেই ছাতিমতলার ঢিবি আছে, সেই গড়ের দিঘি আছে, আর আছে শোভারাম, আর আছে শোভারামের মেয়েটা। ছোট মশাই জিজ্ঞেস করেছিলেন, মেয়ের কি নাম রাখলি শোভারাম? শোভারাম বলেছিল, আগে ছোট মশাই, ওর নাম আর কি রাখবো, ও মাকে খেয়েছে, আমাকেও খেয়ে তবে ছাড়বে, তাই ওর নাম আর কিছু রাখিনি। তা ডাকিস কি বলে? খুকি বলে। তা হোক, আমি ওর নাম রাখলাম বিন্দুমতি। শোভারাম বলেছিল, আগে ও নাম আমি উচ্চারণ করতে পারবো না ছোট মশাই। তা উচ্চারণ না করতে পারিস তো বিন্দু বলেই ডাকিস। কি আর করা যাবে, ছোট মশাইয়ের দেওয়া নাম তো আর অপছন্দ করা যায় না। তাই সই, বিন্দু বিন্দুই সই। বিন্দুবালা দাসী না হয় নাম হলো। শোভারাম ভেবেছিল ভারী তো একটা মামরা বুড়ো বয়সের মেয়ে, তার আবার অত নামের বাহারেরই বা কী দরকার। কিন্তু পরের দিনই ছোটমশাই আবার ডেকে বললেন,
ওরে শোভারাম, ওই বিন্দুমতি নামটা চলবে না রে তোর মেয়ের। কেন হুজুর? কেন যে বিন্দুমতি নামটা চলবে না তার খুলে বললেন না ছোট মশাই। রাত্রিবেলায় বড় গিন্নি শুনে বলেছিলেন। সে কি, বিন্দুমতি যে আমার দিদিমার বোনের নাম, নফরের মেয়ের সেই একই নাম দিয়ে দিলে তুমি? ছোট মশাই বলেছিলেন, তাতে কি হয়েছে? আর সে কি আমার মনে আছে নাকি, না কারোর মনে থাকে? বড়মা বলেছিলেন, না না, ছি, ও নাম দিতে পারবে না, ওকে ডেকে তুমি বলে দিও। তা শেষ পর্যন্ত নাম দেওয়া হলো মরালি। বড়গিন্নিকে ডেকে ছোটমশাই জিজ্ঞেস করলেন, তা মরালি বলে তোমাদের বংশে কারোর নাম ছিল নাকি গো? বড়গিন্নি বললেন না। ছোট গিন্নিকেও ডাকা হলো, তিনিও বললেন না, ও নামে আমাদের কেউ নেই। রাজবাড়ির পূর্বপুরুষের কোথাও কোনো কুলে কারোর ও নাম পাওয়া গেল না। রাজবাড়ির বউদের 7 কুলে ওই নামের আর কেউ নেই। সুতরাং আর কোনো আপত্তি নয়, শোভারামের মেয়ের ওই নামই বহাল রইল। সে মরালি থেকে ক্রমে মর হলো, তারপর হলো মরি। ভারী তো রাজবাড়ির নফর শোভারাম। ছোটমশাইয়ের চানের জল জোগানো আর তেল মাখানো কাজ। আর সন্ধেবেলা ছোটমশাই যখন বৈঠকখানায় বসেন তখন তার পায়ের কাছে বসে পা হাত মাথা পিঠ টিপে দেওয়া। আর সেই তারই কিনা মেয়ে। তার নাম মরালি হোক, মরই হোক, কিংবা মরিই হোক, তাতে বাংলাদেশের ইতিহাসের কিছুই হ্রাস বৃদ্ধি হয় না। তাতে দিল্লির বাদশারও কিচ্ছু এসে যায় না, নবাব সিরাজউদ্দৌলারও কিছু এসে যায় না, লর্ড ক্লাইভ কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারোর কিচ্ছু এসে যায় না। এমনকি তাতে হাতিয়ারগড়ের ছোট মশাই হিরণ্যনারায়ণেরও কিছু আসে যায় না। কিন্তু ওই মেয়েটাই শেষকালে এক সর্বনেশে কাণ্ড ঘটিয়ে বসল। অষ্টাদশ শতাব্দীর সমস্ত প্রচ্ছদপটটাই একদিন ওই মরালি যে বদলে দিয়ে যাবে তা যেন কেউই কল্পনা করতে পারেনি। একটা ইতিহাসের আড়ালে যে আরেকটা ইতিহাস সৃষ্টি করে বসবে, হাতিয়ারগড়ের সেই নগণ্য নফর শোভারামের নগণ্যতম মেয়ে মরালিবালা দাসী, তা যেন কারুর মাথাতেই আসেনি। সচ্চরিত্র পুরকায়স্থ যখন বলেছিলেন, নামটা তখন যেন খটকা লেগেছিল প্রথমটায়। এই নাম আবার কেমন নাম? এই নাম আবার কারোর থাকে নাকি? নাম হবে গিয়ে সুরবালা, নাম হবে ব্রজবালা, নাম হবে তরঙ্গিনী, ওই যেমন আর 5 জনের নাম হয় আর কি। কিন্তু ছোট মশাই হলেন অন্নদাতা, তার দেওয়া নাম তো আর খামোকা বদলানো যায় না। ওই মেয়ে আদুরিকে খেয়েছে, মাকে খেয়েছে, ওই মেয়ে যে নিজেকেও একদিন খাবে সেই সম্বন্ধে শোভারামের আর কোনো সন্দেহ ছিল না। তাই কখনো মর বলে ডাকতো, আবার কখনো বা মরি। কিন্তু বিয়ের দিনেই নতুন করে নামটা উঠল, পুরুত মশাইকে ওই নামটা উচ্চারণ করতে হবে। সম্প্রদানের সময় কন্যার নামটা দরকার, বরকনের নাম না হলে বিয়ে হয় কি করে? তা শুধু তো আর নাম নয়, গোত্র, বংশ, কুলুজি সবই দরকার হয়। তখন সন্ধে পেরিয়ে গেছে, রাত 10টায় লগ্ন। একে একে সবাই জুটেছে শোভারামের মেয়ের বিয়ে। 10টা নয়, 5টা নয়, একটি মাত্র মেয়ে। মেয়ে বলো মেয়ে, আর ছেলে বলো ওই এক মরালি। শোভারাম সকলের বাড়িতে গিয়ে গলবস্ত্র হয়ে সবাইকে নেমন্ত্রণ করে এসেছে। সদগোপাড়া, বামুনপাড়া, কর্মকার পাড়া, মুসলমান পাড়া, সব পাড়ার লোককেই নেমন্তন্ন করা নিয়ম। শোভারাম বলেছিল, দয়া করে দায় উদ্ধার করবেন হাসেম মশাই, বুঝতেই তো পাচ্ছেন আমার কন্যা দায়। এরকমটা চলে। হাসেম আলী হাতিয়ারগড়ের পুরনো লোক। দাউদ খাঁর আমলে বাংলাদেশে এসেছিলেন তার পূর্বপুরুষরা। তারপর মুঘল আমলে সরকারি চাকরি চলে যাবার পর থেকে বংশ পরম্পরায় ব্যবসা শুরু করেন। আর সেই থেকেই বংশ পরম্পরায় এরা হাতিয়ারগড়ের তুলোর ব্যবসা করেন। একেবারে বাঙালি হয়ে গেছেন। বলেন, তা যাবো বই কি শোভারাম, নিশ্চয়ই যাব, তোমার মেয়ের বিয়েতে যাব না? আবার হাসেম সাহেবের বাড়ির কোনো উৎসবে অমনি করে শোভারামের বাড়িতে এসে তিনি গলবস্ত্র হয়ে নেমন্তন্ন করে যান। বলেন, এসো কিন্তু ঠিক শোভারাম, বুঝতেই তো পারছো আমার কন্যা দায়।
তার নিমন্ত্রণ পরস্পর পরস্পরকেই করে, যায়ও, তবে খাওয়াটা চলে না। নিমন্ত্রণে আপত্তি নেই, আপত্তিটা খাওয়াতে। সেই হাসেম সাহেব এসেছিলেন শোভারামের মেয়ের বিয়েতে। শোভারামের খড়ের চালের ঘর, 3খানা ঘর, সামনে উঠোন। উঠোনটা ঘিরে লোকজনের আপ্যায়নের ব্যবস্থা হয়েছিল। হাসেম সাহেব এসেছিলেন জাব্বা জোব্বা পরে, যেমনভাবে আসার রীতি। সকলকেই আদাব জানালেন, আয়োজন কেমন হয়েছে জিজ্ঞেস করলেন। ছোটমশাই এসেছেন কি না তাও জিজ্ঞেস করলেন। তারপর জিজ্ঞেস করলেন বর এসেছে নাকি। আগে এলো বলে, সেই অনেক দূর থেকে আসবে কি না, তাই একটু দেরি হচ্ছে। বর কোথায় থাকে? আগে ফিরিঙ্গি কোম্পানির দপ্তরে চাকরি করে, বিয়ের লগ্ন তো সেই 2 প্রহরে, তাই একটু দেরি হচ্ছে আর কি। ভালো ভালো, বেশ বেশ। এই বলে হাসেম সাহেব সব শুনে গেলেন। মুসলমান পাড়া থেকে আরও কয়েকজন এসেছিলেন, তারাও নিয়ম রক্ষা করে গেলেন। উঠোনের ওপর তখন খাওয়ার হুড়োহুড়ি চলছে। শোভারাম আয়োজন করেছে ভালো। কাঁচা ফলার পাকা ফলার 2 রকমের বন্দোবস্তই হয়েছে। পুরকায়স্থ মশাই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। কি গো সচ্চরিত্র, তোমার বর কোথায়? বর আসছে বিশ্বাস মশাই, আপনি কিচ্ছু ভাববেন না। বাবাজির সাহেবের গদিতে মাল খালাস করতেই দেরি হয়ে গেল, তাই আমি তড়িঘড়ি করে চলে এলাম, পাছে আপনি আবার ভাবেন। তা বর কার সঙ্গে আসছে? ওই নাপিত বেটাকে রেখে এসেছি, নৌকাও তৈরি হয়ে আছে। আমি বাবা জীবনকে বলে এসেছি, দরকার হলে কাজকর্ম ফেলে তুমি চলে আসবে। চাকরি তোমার অনেক হতে পারে, বিয়েটা তো আর রোজ রোজ হয় না কারো। পুরকায়স্থ মশাই এক জায়গায় চুপ করে থাকার মানুষ নয়। আজ যাচ্ছে মুর্শিদাবাদে, তার পরদিনই আবার ঢাকা, আবার তারপরই বর্ধমান। হাতে খাতাপত্র খালি পা, সোজা রাস্তায় হাঁটতে হাঁটতে যেখানে একটু আশ্রয় মিলল সেখানেই রাতটা কাটিয়ে নিলে। তারপর আবার রওনা। নৌকোর মাঝিদের ডেকে হয়তো তাতেই উঠে পড়ল। তারপর সেই নৌকো যেখানে যাবে সেখানে গিয়ে ওঠা। আর এমনি করেই জীবনটা কাটিয়ে দিল সচ্চরিত্র। তবুও শোভারামের ভয় গেল না। জিজ্ঞেস করলে, বাবা জীবন ঠিক আসবে তো? মেয়ের বিয়ে আমার, বুঝতেই তো পারছ। সচ্চরিত্র বললে, ঘটকালি করে করে আমার টাক পড়ে গেল বিশ্বাস মশাই, আর আমাকে আপনি শেখাচ্ছেন? তাহলে তুমি একটু এগিয়ে যাও সচ্চরিত্র, একটু এগিয়ে গিয়ে দেখো বর আসছে কি না। তাহলে চটপট খাওয়াটা খেয়ে নিয়ে তারপর না হয় দেখছি কি আয়োজন হয়েছে। শোভারাম রেগে গেল, বললে, আগেই তোমার খাওয়া? বিয়ে না হতেই তোমার খাওয়ার দিকে নোলা? ওদিকে তখন চিড়ে দই পড়ে গেছে, হুমড়ি খেয়ে পড়ছে তেলিপাড়ার লোক। সেই দিকে চাইতে চাইতে সচ্চরিত্র খাতা বগলে করে ছাতিমতলার ঢিবির দিকে বেরিয়ে গেল। চালাঘরের ভেতর তখন পাড়ার মেয়েরা মরালিকে নিয়ে পড়েছে। সকালবেলা গায়ে হলুদ হয়ে গেছে, তখন থেকেই মেয়েদের ভিড়। ছোটবেলা থেকে দেখে এসেছে সবাই, এখন বিয়ের কোণে হিসেবে সবাই নতুন করে দেখছে। কি গো, কোণে কোথায়? কথাটা কানে যেতেই সবাই পেছন ফিরল। ওই দুর্গা এসেছে, দুর্গাবালা, ছোটমশাইয়ের বড় রানীর বাঁধি। নয়নপিসি বললে, তা হ্যাঁ গো দুর্গা, এই তোমার আসবার সময় হলো গা? দুর্গা বললে, আমার কি একটা ঝামেলা দিদি, বড় রানীকে দুধ খাইয়ে এখন এলাম। দুর্গাকে তোমাদের বলতে হবে না, দুর্গা সকালবেলা এসে কনেকে নিয়ে রাজবাড়িতে ছোটমশাইকে দেখে নিয়ে এসেছে। ছোটমশাই মুখ দেখে কি দিলে? ছোটমশাই একজোড়া কঙ্কন গড়িয়ে রেখেছিল, বড়মশাইয়ের আমলের নফর শোভারাম। তার মেয়ের বিয়েতে ভালো কিছু না দিলে চলে না। ছোটমশাইয়ের এখন আর সেই অবস্থা নেই। নবাব সরকারের খাজনা আরও বেড়ে গেছে, খালসা সেরেস্তায় কানুন গোর ডাক পড়ে এখন। ছোটমশাইয়ের জমিদারি থেকে পুণ্যাহের দিন নবাব সরকারের লোক যায়, গুনে গুনে মোহর দিয়ে নবাবের পায়ে নজর পুণ্যাহ দিতে হয়। আর নজরানা কি আর এক রকমের? মাথুর চায়, আলগা খাজনা চায়, বয় খেলার চায়, পোস্তাবন্দি চায়, তারপর আছে পাটোয়ারি, কানুন গো, মুন্সি, মুহুরির পাওনা।
নবাব সরকারের খাজনা দিতে গেলে শুধু মুখের কথাই হবে না, নবাবী কেল্লার সামনে আর লালবাগে ভগীরথীতে পোস্তা বাঁধতে হবে। তার জন্য পোস্তাবন্দি দাও। নবাবের ছেলের শাদি, নাতির শাদি, নাতনির শাদি সব খরচা দিতে হবে জমিদারদের। অথচ বড়মশাইয়ের সময়ে আগে শুধু ছিল আবওয়া খাসনবিসি। খালসা সেরেস্তার আমিন মুৎসুদ্দিদের পার্বণীর নাম করে সেটা নেওয়া হতো। তারপর দফায় দফায় বাড়তে লাগলো। শেষে আর কিছু বাদ রইল না। কত রকমের আবওয়াব, কত তার দাপট। সরকারি পিলখানার খরচ হিসেবে দাও মাথর পিলখানা, হ্যান ত্যান কত কি। যখন আদুরি ছিল, যখন বউ ছিল, তখন শোভারামের এমন দুরবস্থা ছিল না। তখন গায়ের জোর ছিল। তখন শোভারাম বড়মশাইয়ের কোরফা প্রজা ছিল। কিন্তু তাও সময় মতো খাজনা দিতে না পারায় ইস্তফাপত্র দিয়ে আসতে হলো সেরেস্তায়। টাকায় ৩-৪ গুণ চালের দর, খাজনা দেবে কি দিয়ে? তারপর একদিন কেঁদে গিয়ে পড়ল বড়মশাইয়ের কাছে। বড়মশাইয়ের মান ছিল, খাতির ছিল, প্রজাদের ওপর দয়া মায়া ছিল। বড়মশাই বললেন, কোরফা ইস্তফা দিয়ে তুমি খাবে কি শোভারাম? শোভারাম হাত জোড়ো করে বড়মশাইয়ের পায়ের কাছে মাথা নিচু করে বলেছিল, হুজুরই আমার মা বাপ, হুজুরের পায়ের তলাতেই পড়ে থাকব। তা কাজকর্ম কি জানো? হুজুর যে কাজ বলবেন তাই পারব। তা পাইকের কাজ পারবে? শোভারাম বলেছিল, আগে বয়স হয়েছে, এখন কি আর তেমন দৌড়ঝাঁপ করতে পারবো? বড়মশাই বলেছিলেন, আগের দিন হলে তোমার খাজনা মকুব করতে পারতাম শোভারাম। এখন নবাব সরকার থেকে রোজই চিঠি আসছে, মাথর দাও, মাথর না দিলে জমিদারি থাকবে না। পাটোয়ারি আর কানুনগোদের যা অত্যাচার। বহুদিনের লোক শোভারাম। গড়বন্দি যখন মজবুত ছিল তখন থেকেই শোভারাম আছে হুজুরের কাছে। বাড়ির ভেতরে রানিমাদের কাছেও যাবার অধিকার আছে শোভারামের। কতবার রানিমার কাছে গিয়ে হাত জোড়ো করে খাজনা মুকুব করে এসেছে। সেই রানিমা আর নেই, এখন আর কার কাছে গিয়ে দাঁড়াবে? বড়মশাই বলেছিলেন, তোমায় চাকরান জমি দেব, এখন থেকে তুমি আমার ঘরের কাজই করবে, বুড়ো বয়সে তোমায় আর মেহনত করতে হবে না। বড়মশাইয়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে গিয়ে সেদিন কেঁদে ফেলেছিল শোভারাম। সেই বড়মশাই এখন আর নেই। শেষ জীবনে তীর্থে চলে গিয়েছিলেন। যাবার সময় হাতিয়ারগড়ের কাউকে আর অসন্তুষ্ট রেখে যাননি। বড়মশাইয়ের তীর্থে যাবার কথাটা রটে যেতে সবাই এসে হাজির। যার যা চাইবার চেয়ে নিয়ে গেল। বড়মশাই সামনে বসে থাকতেন নামাবলি গায়ে দিয়ে। পাশে জগা খাজাঞ্চিবাবু টাকার থলি নিয়ে বসে আছে। কিরে, কি চাই তোর? মাধবঢালি মাথায় তেল কুচকুচে চুল নিয়ে সামনে এসে দাঁড়ালো। নিচু হয়ে প্রণাম করল। বললে, আগে কিছু চাইনে, বড়মশাইকে পেন্নাম করতে এসেছি। ডাকাতি করছিস কেমন? মাধবঢালি লজ্জায় মাথা নিচু করল। বললে, হুজুর, ডাকাতি করবার কি আর জো আছে? কেন, কি হলো আবার? আগে ডাকাতদের ধরে ধরে একেবারে আস্ত কোতল করছে। গোবিন্দপুরে আমাদের আর ঢোকবার সাহস বল নেই। কেন, গোবিন্দপুরের হোগলা বনেই তো তোদের আড্ডা ছিল। কারা কোতল করছে? আগে হুজুর, ফিরিঙ্গি কোম্পানি ওই দিকটাই বন কেটে সব শহর গড়তে লেগেছে। আমাদের অন্য গেল আগে। বড়মশাই জগা খাজাঞ্চির দিকে চেয়ে বললেন, জগা, মাধবঢালিকে 5টা মোহর আর 50টা টাকা দিয়ে দাও। প্রণাম করে চলে যাচ্ছিল মাধবঢালি। বড়মশাই বললেন, দেখিস মাধব, আমি কাশি চলে যাচ্ছি, ছোটমশাই রইল তোদের, তোদের হাতেই ছেড়ে দিয়ে গেলাম। তারপর এলো বিশু পরামানিক। বিশু পরামানিককে কিছু বলতেই হলো না। বড়মশাই বললেন, জগা, বিশুর নামে বিলের ধারের 2 বিঘে চাকরান জমি লিখে দাও তো, ওর বাপ আমাদের কামিয়েছে, ছেলেকে রেখে গেলাম রে, দেখিস তোরা, বুঝলি? বিশু পরামানিকও চলে গেল। তারপর এলো শোভারাম। বড়মশাই বললেন,
তোর কি চাই শোভারাম? আগে কিছুই চায়নি। বড়মশাই হাসলেন, বললেন, বউ মরে গেছে বলে তুই বিভাগী হয়ে যাবি নাকি? তোর মেয়ে মরালি রয়েছে না, তার বিয়ে দিতে হবে না? কত বয়স হলো মেয়ের? আগে এই গেল চোদ্দ কিস্তির সময় 7 বছরে পা দিয়েছে। তাহলে আর দেরি কেন? বিয়ে দিয়ে ফেল। মেয়ে দেখতে কেমন হয়েছে? আগে বাপ হয়ে আর কোন মুখে বলবো হুজুর। জগা খাজাঞ্চি বাবু পাশ থেকে বললে, আমি দেখেছি বড়মশাই, খুব সুন্দরী। তবে তো আর ঘরে রাখা ঠিক নয় রে, এখন নবাবী আমল। এই আমলে টাকাই বলো আর মেয়ে মানুষই বলো, লুকিয়ে রাখতে না পারলে সব বেহাত হয়ে যাবে। তুই বিয়ে দিয়ে ফেল। শোভারাম বলেছিল, বিয়ে দিতে পারলে আমিও বাঁচি হুজুর, ভালো মতন একটা পাত্র যে পাচ্ছি নে। তা তোর যেমন অবস্থা তেমন ঘরেই দে, রাজা মহারাজা খুঁজলে চলবে কেন? শোভারাম বলেছিল, আগে হুজুর, মেয়ের আমার খুব বুদ্ধি, একটা ভালো বুদ্ধিমান পাত্র পেলেই 2 হাত এক করে দেব। কি নাম রেখেছিস মেয়ের? ছোট মশাই নাম রেখেছিল মরালি, মরালিওয়ালা। বড়মশাই বলেছিলেন, মা মরা মেয়ের অত নামের বাহার তো ভালো নয় রে, ওতে যে মেয়ের অকল্যাণ হয়। ওকে মরুনি বলে ডাকিস, তাতে মেয়ে বেঁচে থাকবে আর মেয়ের পরমায় বাড়বে। তা সেই মেয়েরই আজ বিয়ে। বড়মশাই বেঁচে থাকলে আজ আনন্দ করতেন খুব। তীর্থ করতে তিনি সেই যে কাশীধামে চলে গেলেন, তারপর আর বেশি দিন বাঁচলেন না। আর চিরকাল কি আর বেঁচে থাকতে এসেছে সংসারে? শোভারামও একদিন চলে যাবে। মেয়ের বিয়েটা দিয়ে দিলেই তার কাজ শেষ। তারপর ঝাড়া হাত পা, কারোর আর পরোয়া করবার দরকার নেই। সেই বিয়েবাড়ির হুজুগের মধ্যেই শোভারামের সেই সব দিনের কথা মনে পড়তে লাগলো। যাবার 7 দিন আগের থেকে হাতিয়ারগড়ের হাটের আটচালার নিচে জগা খাজাঞ্চি বাবু থলি ভর্তি টাকা করে নিয়ে বসে থাকতো। চিৎকার করে বলতো, হুজুরের কাছে কার কি পাওনা আছে বলো গো তোমরা। দেনা রেখে তীর্থে যেতে নেই, তাই এই ব্যবস্থা। লেখাপড়া না থাক, হাত চিটে না থাক, নথিপত্র দলিল দস্তাবেজ কিছুই দাখিল করতে হবে না। শুধু মুখ ফুটে চাইলেই জগা খাজাঞ্চি দিয়ে দেবে। কিন্তু একটা লোকও আসতো না টাকা নিতে। জগা খাজাঞ্চি ডাকত, ও মোড়লের পো, তোমার কিছু পাওনা আছে নাকি গো? মোড়লের পো জিভ কাটত, বলতো, কি যে বলেন খাজাঞ্চি মশাই, মিথ্যে বলে কি নরকে যাব নাকি? কেউ কিছু নিতে এলো না। এমনি করে একদিন তীর্থে চলে গেলেন বড়মশাই। হুজুরের সঙ্গে সঙ্গে যেন গায়ের হাটাও বদলে গেল। এখান থেকে গঙ্গার পথ ধরে বজরা ছেড়ে দিলে। ঘাটের ধারে এসে সবাই দাঁড়ালো। তর্ক পঞ্চানন মশাই সংস্কৃতে কিসব বললেন, আশীর্বাদ করলেন। সঙ্গে মা রানী, তিনিও মাথায় ঘোমটা দিয়ে বজরার ভেতর গিয়ে বসলেন। সঙ্গে ঝি চাকর দারোয়ান অন্য নৌকোতে গেল। শোভারাম গিয়ে বড়মশাইয়ের পায়ে হাত দিলে। বড়মশাই বললেন, কে রে, শোভারাম বুঝি? তারপর হাসতে হাসতে বললেন, মরুনির বিয়ে সময় নেমন্তন্ন করতে ভুলিস নি রে শোভারাম। শেষ দিকে বড়মশাইয়ের পা টেপা থেকে শুরু করে তেল মাখানো পর্যন্ত সমস্তই করত শোভারাম। মা রানী শোভারামের সামনে বেরোতেন, বলতেন, তোমার মেয়েকে একদিন নিয়ে এসো শোভারাম, দেখব। তা মরালিকে দেখে মা রানীর কী আহ্লাদ। বললেন, এই যে দুর্গপতি মেয়ে রে শোভারাম, এই তোর মেয়ে? হ্যাঁ মা জননী। তারপর মরালির দিকে চেয়ে শোভারাম বলেছিল, পিন্নাম কর মা জননীকে, বল আশীর্বাদ করো মা, যেন তোমার মতো পুণ্যবতী হই। ভালো করে পেন্নাম কর, মাথা ঠেকিয়ে পেন্নাম কর। নিজের মেয়ে হয়নি বলে মা রানী বড় আদর করেছিলেন মরালিকে। বলেছিলেন, এ মেয়ে তোর খুব সুলক্ষণা রে, মেয়েকে যত্ন করিস। যত্ন আর কি করবে শোভারাম,
জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মেয়ে নিজেই খুব শেয়ানা হয়ে উঠল বড় হওয়ার সঙ্গে সঙ্গে। 7 বছর যখন মরালির বয়স, তখন থেকেই সাজবার শখ। পান খেয়ে ঠোঁট লাল করে পাড়ায় পাড়ায় বেড়াতো। রাস্তায় যাকে দেখবে তাকেই ডাকবে, বলবে, ও বিদ্যেধর, বিদ্যেধর। বিদ্যেধর বুড়ো মানুষ, বড় মশের বাড়িতে মাটির হাঁড়ি কড়ি যোগান দেয়। কুমোরপাড়ায় 7 পুরুষের বাস। বাপের বয়সী মানুষ, ভালো মানুষ গোছের চেহারা। সেও অবাক হয়ে যায়। মরালি বলে, তুমি অমন করে আমার পানে চাইছো কেন গা? ও মা, তোমার দিকে আবার কখন চাইলাম গো দিদি? মরালি বললে, না, চেয়েও না। মেয়ে মানুষের পানে অমন করে তাকাতে নেই। বিদ্যেধর তো অবাক হয়ে গেল। মরালি আবার বললে, তোমরা কেমন বেটা ছেলে গা? গায়ে আর দেখবার জিনিস নেই, মেয়ে ছেলের পানে চাওয়া। শোভারামের কাছে গিয়ে ও অনেকে বলতো, এই মেয়ে তোমায় জ্বালাবে অনেক, মেয়ের বিয়ে দিয়ে ফেলো শিগগির। তা বিয়ে অমনি দেবো বললেই কি আর দেওয়া যায়? কথায় বলে 1001 কথায় বিয়ে। জাত, কুলবংশ, স্বভাব সব কিছুই তো দেখতে হবে। বড়মশাই জাত নিয়ে বড় মাথা ঘামাতেন। বলতেন, তোর কি জাত রে শোভারাম? শোভারাম বলতো, আমরা সৎশূদ্র বড়মশাই। সৎশূদ্র? সে আবার কি রে? সিদ্ধান্ত বাড়িতে মশাই পাশেই থাকতেন। তিনি বলতেন, আগে সৎশূদ্র কথাটা বড় গোলমেলে বড়মশাই, শাস্ত্রে আছে। এই বলে তিনি একটি শাস্ত্র মন্ত্র উচ্চারণ করলেন। বড়মশাই জিজ্ঞেস করতেন, এর অর্থ? ওর অর্থ বড় গোলমেলে বড়মশাই, অর্থাৎ আপনিও যা ও তাই। তবে ওর বাড়িতে ক্রিয়াকর্মে আমরা দক্ষিণা নেব, কিন্তু সিধা গ্রহণ করব না। তার জন্য অর্থমূল্য ধরে দিতে হবে। আর আপনার বাড়িতে সিধাও নেব, কিন্তু অর্থমূল্যের পরিবর্তে স্বর্ণমূল্য। হিন্দু ধর্মের ওই তো মজা হুজুর, এখানে অনাচারটি পাবেন না। সেই জন্যই বুঝি তোর মেয়ের পাত্র পাচ্ছিস নে? শোভারাম বলতো, আগে পাত্র পাচ্ছি, সুলতান নুটিতে আমাদের স্বঘরের একটি পাত্র পাচ্ছি, আপনি যদি হুকুম করেন। কথা শেষ হবার আগেই বড়মশাই খেপে উঠতেন। ম্লেচ্ছদের সঙ্গে ওঠা বসা করে, তাদের কি আর জাত আছে নাকি? ম্লেচ্ছদের ছোঁয়া জল খায়, ম্লেচ্ছদের কাছে চাকরি করে, তার সঙ্গে শোভারাম মেয়ের বিয়ে দেবে? বরাবরই বড়মশাই তাতে বাধা দিয়েছেন। আর পাত্র পেলি নাই? তা এখন সেই বড়মশাইও নেই। এদিকে মেয়ের বিয়েরও বয়স হয়ে যাচ্ছে। শেষকালে মেয়ের সামনে শোভারামের গলা দিয়ে আর ভাত নাপত না। গায়ের লোক শেষকালে শোভারামকে এক ঘরে করেই ছাড়ত। নেহাতি ছোটমশাই ছিলেন বলে এতদিন কেউ ধোপা নাপিত বন্ধ করেনি। যাকে এতদিনে শোভারামের গলা থেকে কাঁটা নামল। এখন ভালোই ভালোই সম্প্রদানটা হয়ে গেলে হয়। হঠাৎ দৌড়তে দৌড়তে হরিপদ এসে হাজির। দাদা, ওদিকে সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ রে? বর আসেনি? বরকে দেখলি নে? হরিপদের মুখের কথা তখন আটকে গেছে। বললে, তুমি একবার ছোট মশার কাছে চলো, বিপদ হয়েছে ওদিকে। বিপদ? বিপদটা আবার দেখলি কোথায়? বর না এলে যে পাতক হয়ে যাবে রে। কি বলছিস তুই? হরিপদ ভয়ে কাঁপতে কাঁপতে বললে, সেপাই দেখে আমরা বড্ড ভয় পেয়ে গেছি দাদা, ফৌজদারের সেপাই। ফৌজদারের সেপাই? হ্যাঁ দাদা, ছোট মশাইয়ের বাড়ির নেশে না চাইলে আমাদের কাছে ঘোড়া ছুটিয়ে আসছিল। তা ফৌজদারের সেপাই ঘোড়া ছুটিয়ে এলো তো আমার কি? আমি কি খাতক না উটবন্দি প্রজা যে বাকি খাজনার দায়ে আমায় নিজামতি কাছারিতে টেনে নিয়ে যাবে? সৎ চরিত্র কোথায় গেল? সে ব্যাটারি তো যত নষ্টামি। সে বরকে সঙ্গে নিয়ে আসেনি কেন? সে কি নিমন্ত্রণ খেতে এসেছে? কোথায় গেল সে? চেঁচামেচিতে কিছু লোকজন এসে দাঁড়ালো। কি হলো শোভারাম, বর আসছে না? নয়ন পিসিও গোলমাল শুনে এসে হাজির। দুর্গাও এসে সব শুনল।
গালে হাত দিয়ে সবাই বসল। সর্বনাশের মাথায় পা। এখন যদি বর সত্যি সত্যি না আসে তো কি হবে? শোভারামের জাতকুল কি আর থাকবে? শোভারামের মেয়ের অবস্থাটা কি হবে? এরপরে কি কেউ আর তার হাতে ছোঁয়া জল খাবে? কেউ তার মুখ দর্শন করবে? আহা গো, বড় যে তার ভাতারের শখ, আর সেই তোর কপালেই এমন হতে হয়? চারিদিকে মরা কান্নার রোল উঠল। জাত কুল জন্ম ধম্ম কম্ম সব যে রসাতলে গেল পোড়া কপালের। পুরুতমশাইও সব শুনছিলেন। তিনি এইবার এগিয়ে এলেন শোভারামের কাছে, বললেন, তা কি করবে এখন ভাবো বাবাজি, এ তো সহজ কথা নয়। শোভারামের তখন আর মাথার ঠিক নেই। বললে, দেখি সেই সৎ চরিত্র ঘটক বেটা কোথায় গেল দেখি, বেটার নামেই সৎ চরিত্র কেবল। পুরুতমশাই বললেন, তাকে পরে খুঁজলে চলবে, এখন লগ্ন বয়ে যাচ্ছে, মেয়ের সদ্গতি কিসে হবে তাই আগে ভাবো। গায়ে আর পাত্র নেই? নতুন পাত্র এক্ষুনি কোথায় পাই? কেন, হরিশ তো রয়েছে, ওই কুমোরপাড়ার হরিশ জোয়ারদার। শোভারাম আগুন হয়ে উঠল। তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? আপনি বলছেন কি? তার 6টা বউ তা জানেন? তার 6টা বউ আছে, না হয় 7টাই হবে, সেই সব এখন ভাবলে চলে? আগে জাত নাকি আগে মান? তার চেয়ে আমার মেয়েকে আমি জলে ডুবিয়ে মারবো না? 7টা নয় 5টা নয়, ওই আমার একটা মাত্র মেয়ে, আমি কি জেনে শুনে মেয়েকে মেরে ফেলবো? তাহলে তুমি যা ভালো বোঝো তাই করো। তোমার বাড়িতে তাহলে কিন্তু যাগযজ্ঞ ক্রিয়াকলাপ সব আমাদের বন্ধ। আমি তাহলে আসি। শোভারামের মাথায় তখন বজ্রাঘাত হলেও বুঝি ভালো ছিল। তাড়াতাড়ি পুরুতমশাইয়ের সামনে হাত জোড়ো করে বললে, আপনি আমাকে একটু ভাবতে দিন ঠাকুরমশাই, আমি একবার নিজে গিয়ে দেখি বর আসছে কিনা। পুরুতমশাই বললেন, কিন্তু লগ্ন তো আর তোমার মেয়ের জন্য বসে থাকবে না বাবাজি, লগ্ন উতরে গেলে যে মহা সর্বনাশ হয়ে যাবে, তার খেয়াল আছে? কিন্তু পাত্র তো খুঁজে বার করতে হবে, তাতেও তো সময় লাগে। পুরুতমশাই বললেন, পাত্রের কি আর অভাব? ছোট মশাইয়ের অতিথিশালা গিয়ে একবার খোঁজ করে কাউকে ধরে বেঁধে নিয়ে এসো না। আগে জাতটা তো রক্ষে হোক, তারপর না হয় স্বভাব চরিত্র বংশকুলুজি দেখবে। হরিপদর মাথায় কথাটা আসেনি। তাড়াতাড়ি বলে উঠল, তাই যাই দাদা, অতিথিশালাটা একবার দেখে আসি। এই বলে আর কারোর কথায় কান না দিয়ে হরিপদ সোজা রাজবাড়ির দিকে ছুটল। হাতিয়ারগড়ের ছোট মশাইয়ের বাড়িতে অতিথিশালা ছিল। বড় মশাইয়ের আমলে নতুন করে অতিথিশালাটা সারিয়ে বড় করা হয়। বাংলাদেশের নানা জায়গা থেকে হাঁটা পথে যেসব বাউল ফকির উদাসী ভবঘুরে লোক হাতিয়ারগড়ে আসত, তাদের থাকবার জন্য সব ব্যবস্থা করে দিয়েছিলেন। তারা সিধে পেত। মাথা পিছু ডাল চাল কাঁচকলা নুন তেল কাঠ হাঁড়ি মশলা সবই বরাদ্দ ছিল। বড়মশাইয়ের জগা খাজাঞ্চি বাবুকে রোজকার হিসেব দিতে হতো। রামেশ্বর সরকার নিজে গিয়ে সামনে বসে হিসেব বুঝিয়ে দিত জগা খাজাঞ্চি বাবুকে। আজ কজন? আগে আজ 1-20 জন। তাই 1-20 জনে আধমন চাল খেয়ে ফেললে? বড়মশাই বলতেন, থাক জগা, ও নিয়ে আর তুমি সময় নষ্ট করো না, রামেশ্বর তার মিছে কথা বলছে না। আগে হুজুর, আধমন চালে যে পরশুদিন 40 জন লোক ভাত খেয়েছিল। তা খাক, দুটো পেটে খাবে তাও দিতে পারবো না আমি? পেটেই তো খেয়েছে, কোচরে করে তো আর বাড়ি নিয়ে যায়নি। আবার এক একদিন হয়তো কেউই আসতো না, সেই দিন অতিথিশালা খা খা করতো। অতিথিশালার দাসী মুন্সিরা সেদিন কেউ রোদ্দুরে পা ছড়িয়ে কাঁথা সেলাই করত, কেউ বা চাল ডাল বাঁচতে বসত। বিরাট রাজবাড়ি, এই মহল থেকে ওই মহলে যেতে গেলে পাড়া বেড়ানো হয়ে যায়। কিন্তু এক একদিন যখন অতিথিশালায় ঝগড়া বাঁধে, সেই দিন বাড়ির ভেতরে সকলের কানে যায়। ঝগড়া বাঁধে অতিথিদের মধ্যেই। কর্তা ভজার সঙ্গে হয়তো বা ঝগড়া বাঁধে বলরাম ভজার দলের, কিংবা সাহেব ধনীদের সঙ্গে আওলাদের দলের ঝগড়া।
কত রকম সাধু, কত রকম ধর্ম। ধর্মের বিচার অত সহজ নয়। কর্তা ভজারা বলে, লোকের মধ্যে লোকাচার, সদ্গুরুর মধ্যে একাকার। লোকে জিজ্ঞেস করত, আপনি কে গো? তারা বলতো, আমরা কর্তা ভজা বাবা, আমরা হলাম বরাতি। বরাতি মানে? বাউলটা বলতো, ওদের কথা ছেড়ে দাও বাবাজি, ওদের মধ্যে ওইসব আছে, কে গুরু কে বরাতি তাই নিয়ে ওরা মাথা ঘামায়, আমাদের ওইসব বালায় নেই। ওইসব নেই বটে, কিন্তু ঝগড়া যখন বাঁধে তখন হয়তো একটা সামান্য জিনিস নিয়েই বাঁধে। একই উঠোনের মধ্যে কেউ আলখাল্লা কেচে শুকোতে দিয়েছে, তা আর পাওয়া যায় না। সামান্য একটা আলখাল্লা, ভেড়া তালিমারা জিনিস। কাটা একদিন কে গায়ে দিয়ে ভোর ভোর অতিথিশালা ছেড়ে চলে গিয়েছে, আর তখন সেই নিয়ে চিৎকার শুরু হয়ে যায়। গলা ছেড়ে চিৎকার করে, যত বেটা চোর ছাত্রের আমদানি হয়েছে অতিথিশালায়, সাধু সন্ন্যাসীদের আর থাকা যায় না এখানে। আরেকজন এক কোণে এতক্ষণ শুয়েছিল, সে চেঁচিয়ে উঠল, চোর ছাত্র বলছো কাকে শুনি? আমি চোর? তুমি চুপ করো তো হে, তুমি তো বলরাম ভজার লোক। লোকটা আউল চাঁদের দলের, চিৎকার করে ঘুষি বাগিয়ে লাফিয়ে আসে, তবে রে শালা। তারপর সেই অতিথিশালার মধ্যে যে কি কাণ্ড শুরু হয়, তাতে সকলের জড়ো হবার পালা। হাতাহাতি মারামারি পর্যন্ত গিয়ে ওঠে। কর্তা ভজার সঙ্গে বলরাম ভজার, আউল চাঁদের সঙ্গে সাহেব ধনির ঝগড়া। তখন সকলের ভেতরের মানুষটা বেরিয়ে আসে। এমনিতে কেউ কারোর ছোঁয়া খায় না, ছায়াও মারায় না, কিন্তু মারামারি হলে তখন আর জ্ঞান গম্যি থাকে না কারোর। তখন জগা খাজাঞ্চি বাবু পর্যন্ত দৌড়ে আসে, বলে, বেরো এখান থেকে, বেরো। একজন বলে, আমি কেন বেরোবো? আমি কি জাত ভাঁড়িয়ে বসতম? ও আগে চাড়াল ছিল তা জানেন খাজাঞ্চি বাবু? ওর মেসো এখনো ঢাকার শ্মশান ঘাটে মরা পোড়ায়। আর তুই বুঝি ভালো জাত? তুই যে পোত, পোত থেকে হয়েছিস কর্তা ভজা। পোদের জল চলে? বলুন তো খাজাঞ্চি বাবু, পোদের জল চলে? যেদিন উদ্ধব দাস থাকে সেদিন সবাই তাকে সাক্ষী মানে, বলে, তুমি বলো তো বাবা, তুমি বলো, পোদ কি ছোট জাত? তার চাড়ালের থেকে তো ছোট বটে। বলো না উদ্ধব দাস, বলো না। উদ্ধব দাস শুধু হাসে, অনেক পীড়াপিড়ি করলে বলে, আমার এখন খিদে পেয়েছে ভাই, এখন ঝগড়া করবার ক্ষমতা নেই, তোমরা ঝগড়া করো, আমি শুনি। তারপর হঠাৎ গান গেয়ে ওঠে। উদ্ধব দাস গান গাইলে সবার ঝগড়া থেমে যায়। উদ্ধব দাসের গানের আদর সর্বত্র, ওই গানের জন্যই তার খাতির। একটা যন্ত্র নেই, ডুগি তবলা নেই, একতারাও নেই, শুধু গলায় গান গায় উদ্ধব দাস। উদ্ধব দাস বামুনও নয়, চাঁড়ালও নয়, পোদও নয়। উদ্ধব দাস বলে, আমি কর্তা ভজা, বলরাম ভজা, আউল বাউল, সাহেব ধনী কিছুই নই গো। তাহলে তুমি কি? আগে আমি উদ্ধব দাস, হরিদাস, শুধুই উদ্ধব দাস। অতিথিশালায় এলে কেউ জিজ্ঞেস করলে শুধু ওই নামটাই বলে। কোত্থেকে আসছো, কোথায় যাবে, তারও কোনো উত্তর নেই। কোথায় যাব তা কি আর কেউ বলতে পারে ঠাকুর? আজকে এখানে এসেছি, কাল বাঁচব কি না কে বলতে পারে। এই অতিথিশালাতেই হরিপদের সঙ্গে ভাব হয়ে গিয়েছিল উদ্ধব দাসের। উদ্ধব দাসের না আছে কোনো শখ, না আছে কোনো বিকার, যা দাও তাই খাবে, দুটি খেতে পেলে আর কিছুই চায় না। এইখানেই হরিপদ প্রথম দিন এসে ধরেছিল উদ্ধব দাসকে, বলেছিল, তুমি কে গো? আমি উদ্ধব দাস। হরিপদ বলেছিল, শুধু উদ্ধব দাস বললে চলবে না, তোমার বাড়ি কোথায়, কি করো তুমি? উদ্ধব দাস রেগে গিয়ে বলেছিল, এই দেখো, তুমি তো আমাকে জ্বালালে হে, যখন যেখানে থাকি সেই আমার বাড়ি, সেই আমার ঘর। কি করো তুমি? দুনিয়াতে কে কি করে শুনি?
কর্নেওয়ালা তো মাথার ওপরে, সে যা করাচ্ছে তাই সবাই করছি। আকবর বাদশাহ যা করে গেছে, তোমার ছোট মশাই যা করেছে, আমিও তাই করছি। খাচ্ছি দাচ্ছি আর ভ্যারেন্ডা ভাজছি। সেই থেকেই হরিপদ মজা করত উদ্ধব দাসকে নিয়ে। অতিথিশালায় যারা আসে তাদের মতো জ্বালাতন করে না হরিপদকে। দাও খাবো, না দাও খাবো না। খুশি হয়ে একখানা গান শুনিয়েছিল উদ্ধব দাস। তার পরদিনই হরিপদ এসে বললে, দাসমশাই, তোমাকে চুপি চুপি একটা কথা বলবো। সেই গানটা একবার গাইতে হবে। কি গান? ওই যে কালকে গিয়েছিলে, আমাদের দুগ্গা তোমার গানটা শুনতে চেয়েছে। দুগ্গা? দুগ্গা কে গো? মা দুগ্গা? আরে দূর, আমাদের দুগ্গা, আমাদের বড় রানীর পেয়ারের ঝি। দুগ্গার কথা সেই প্রথম শুনল উদ্ধব দাস। দুগ্গা হলো রাজবাড়ির পাড়ঝি। দুগ্গা না হলে কোনো কাজই হবে না অন্দরমহলে। বড় রানীর বিয়ের সময় বাপের বাড়ি থেকে নতুন বউয়ের সঙ্গে সঙ্গে এসেছিল। তারপর ছোটমশাই আবার একটা বিয়ে করেছে, কিন্তু সেই ছোট রানীও দুগ্গার হাতের মুঠোর মধ্যে। উদ্ধব দাস বললে, তা সেটা যে রসের গান গো হরিপদ, সে গান মেয়ে ছেলে শুনবে? হরিপদ চোখ মুটকে বলেছিল, রসের গান বলেই তো শুনবে। তুমি তো জানো না দাসমশাই, দুগ্গার বড় রস। কীরকম? হ্যাঁ, যা বলছি তাই। ওই রসেই তো একেবারে মজিয়ে দিয়েছে রানীদের। তুমি বিয়ে থা করনি, ওসব বুঝবে না। তা সেই দিন দুপুরবেলায় ব্যবস্থা হয়েছিল গানের। কেউ ছিল না তখন। রান্নাশালার বামুন ঠাকুর কাজকর্ম সেরে বাইরে গিয়েছে। বেশ কড়া কড়াইয়ের ডাল দিয়ে ভাত মেখে পেট ভরে খেয়ে একটু তন্দ্রা মতন এসেছিল। এমন সময় হরিপদ এসে ঠেলা মারলে, বলে, ওঠো দাসমশাই, চলো। কোথায় গো? চলো চলো, দেরি করো না। ছোট রানী গান শুনবে বলে বসে আছে দর দালানে। উদ্ধব দাস এমনিতেই উদাসী মানুষ, কিন্তু কথাটা শুনে ভয় পেয়ে গেল। রসের গান শুনে যদি ছোটমশাই রাগ করে? রসের গান কি আর যাকে তাকে শোনানো যায়? রসিক ছাড়া কি আর রস বোঝে কেউ? হরিপদ বললে, আরে রসের গান শুনতেই তো ছোট রানী চায়। ওই তোমার ভক্তির রসের গান নয়। ছোট রানীর এখন কাঁচা বয়স, রস করবে না তো কি আর হরি নামের মালা জপবে? ছোট রানীর কাঁচা বয়স? হরিপদ বলেছিল, কাঁচা বয়স হবে না? ছোট মশাইয়ের যে দ্বিতীয় পক্ষের বউ, বড় রানীর ছেলে হলো না, তাই তো ছোট রানীকে ঘরে এনে তুলেছে। ছোট রানীর ছেলে হয়েছে? এইবার বিরক্ত হয়ে গেল হরিপদ। তা কথা যদি বলবে তো গান গাইবে কখন দাসমশাই? ততক্ষণে ভেতর বাড়ি পেরিয়ে রানী বিবি এসে গেছে। সে কোথায় অন্দরমহল, একটা মহলের পর আর একটা মহল, এমনি 7টা মহল পেরিয়ে তবে অতিথিশালার দোতলার দরদালানে আসতে হয়। সেখানে পঙ্কের কাজ করা ইঁটের জাফরির ফাঁক দিয়ে উঠোনের ভেতরটা সব দেখা যায়। ভেতর থেকে কার গলা শোনা গেল, কই রে হরিপদ, গান করতে বলো। হরিপদ বললে, ওই দুগ্গা, আরম্ভ করে দাও গো, ছোট রানী দরদালানে এসে হাজির হয়েছে। কোন গানটা গাইব? রসের গান। মেয়ে ছেলেরা রসের গানই চায় দাসমশাই। উদ্ধব দাস আরম্ভ করলে, প্রাণরে পীড়িতের কথা আর বলো না। হরিপদ বাহবা দিয়ে উঠল, বাহ বাহ, খাসা। হরিপদ আর থাকতে পারল না, চিৎকার করে উঠল, বাহ দাসমশাই, বেশ বেশ। হরিপদ অবাক হয়ে বাহবা দিতে যাচ্ছিল, তার আগেই উদ্ধব দাস গান থামিয়ে দিয়েছে। মুখ ফিরিয়ে বললে, গড় হই গো খাজাঞ্চি মশাই। কে তুই? জগা খাজাঞ্চিবাবু এমনিতে এখানে আসে না, কিন্তু হয়তোবা নির্জন দুপুরবেলা গানের শব্দ শুনে ঢুকে পড়েছে। নটবর বললে, ও উদ্ধব দাস। খাজাঞ্চি মশাই বললে,
ওইসব গান দুপুরবেলা এখানে কে গাইতে বলেছে তোকে? বেরো এখান থেকে, বেরিয়ে যা। কে ঢুকতে দিয়েছে তোকে? উদ্ধব দাস বললে, অভাজনের নিবেদন শুনুন প্রভু। এই বলে আবার একখানা গান ধরল। খাজাঞ্চিবাবু আর থাকতে পারলে না, বললে, ওরে বাবা, এ যে আবার ছড়া কাটে রে। হরিপদ বললে, আগে কালকে ও আমাদের মানভঞ্জনের পালা শুনিয়েছে। উদ্ধব দাস বললে, আমি মানভঞ্জন পালা গাইতে পারি, কালিয়া দমন পালাও গাইতে পারি। অধীনের গুণের সীমে নেই প্রভু, আজ্ঞা হয়তো গাই এখন। খাজাঞ্চিবাবুর তখন অত সময় নেই, বললে, এ কোত্থেকে আমদানি হলো রে হরিপদ? হরিপদ বললে, আগে সেইবার সেই 1 সন আগে একবার এসেছিল, আবার এসে জুটেছে। গান টান গায়ে বলে আর তাড়িয়ে দিইনি। ভারী নির্ঝঞ্ঝাট লোক, দুটো ভাত পেলেই খুশি, আর অতিথিশালায় পড়ে থাকে। তারপর উদ্ধব দাসের দিকে চেয়ে বললে, দাসমশাই, তোমার সেই মাথুরটা শোনাও না একবার খাজাঞ্চি মশাইকে। উদ্ধব দাসকে আর 2 বার বলতে হয় না, বাঁকা হয়ে দাঁড়িয়ে এক কানে হাত চাপা দিয়ে গায়, এ যমুনা পারে কে আনিতে পারে, আমরা ব্রজের কুলোবালা। খাজাঞ্চি মশাই চেঁচিয়ে উঠল, দূর হ, দূর হ, বড় বৌরানীর কানে গেলে হয়েছে আর কি। উদ্ধব দাস বললে, সবই আমার নিজের তৈরি প্রভু। হরিপদ বলল, খাজাঞ্চি বাবু মুখে মুখে হেঁয়ালি বানায় আবার। উদ্ধব দাস বলতে লাগলো, বলুন তো প্রভু কি? সূর্যবংশে জন্ম তার অজ রাজার নাতি, দশরথ পুত্র বটে নয় সীতাপতি, রাবণের অরিনয় লক্ষণের জ্যৈষ্ঠ, ভনে কবি উদ্ধব দাস হেঁয়ালির শ্রেষ্ঠ। হরিপদ জিজ্ঞেস করলে, বলুন তো খাজাঞ্চি মশাই, এর উত্তর কি হবে? খাজাঞ্চি মশাই বললে, দূর, এইসব ভাববার সময় আছে আমার? তো দেশ কোথায়? উদ্ধব দাস ছড়া কেটে উঠল, আমার কাজ কি সংসারে হরি, আমি রাধার দুঃখে গোকুল ছেড়ে হইলাম দেশান্তরী। দেখলেন তো খাজাঞ্চি মশাই, ছড়ার নমুনা দেখলেন তো? গরিব লোক অতিথিশালায় উঠেছে, থাক না কদিন, আপনি যেন আর কিছু বলবেন না। খাজাঞ্চিবাবু আর কিছুই বললে না, বেজার হয়ে চলে গেল। সব রস মাটি। ভেতরে দুর্গাও বোধহয় ছোট রানীকে নিয়ে অন্দরমহলে চলে গিয়েছে। সেদিক থেকেও আর কোনো সাড়া শব্দ নেই, আর গান জমবে না। উদ্ধব দাস বললে, আমিও যাই হে। কেন, তুমি আবার যাবে কি করতে? নেমন্তন্ন খেতে ইচ্ছে করছে, অনেক দিন নেমন্তন্ন খায়নি। তা কি খাবে বলো না, ভোগ বাড়িতে বলে দিচ্ছি রান্না করে দেবে। উদ্ধব দাস বললে, মুগের ডাল। আরে এই সামান্য কথা, তার জন্য ভাবনা, আজই মুগের ডাল রেঁধে তোমায় দেব। উদ্ধব দাস পোটলা পুটলি নিয়ে উঠে পড়ল, বললে, দূর, তোমাদের মুগের ডাল আর খাচ্ছি আমি চললুম। কি গো, সত্যি সত্যি যাচ্ছ? কোথায় যাচ্ছ? কেষ্টনগরে। হঠাৎ কেষ্টনগরে কেন? ওই যে মুগের ডালের কথা মনে পড়ে গেল। যাই, কেষ্টনগরের রাজাবাবুদের বাড়ি যাই, অমন মুগের ডাল কোথাও খায়নি গো। এমনি করেই উদ্ধব দাস এই হাতিয়ারগড়ের অতিথিশালায় অনেকবার এসেছে গেছে, হরিপদের সঙ্গে হাসি তামাশা করেছে, বাড়ির ছোট রানীকে গানও শুনিয়েছে। যেমন মুগের ডাল খেতে একদিন হঠাৎ কেষ্টনগরে চলে যায়, তেমনি আবার হয়তো কয়েকদিন এখানেই পড়ে থাকে। অতিথিশালায় 2টো ভাত পেলেই খুশি, তাড়িয়ে দিলেও বেজার নেই। আবার হয়তো একদিন পোটলা পুটলি নিয়ে কোথায় বেরিয়ে পড়ে। যদি কেউ জিজ্ঞেস করে, কি গো, কোথায় চললে দাসমশাই? উদ্ধব দাস বলে, গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়ায় কেন গো? গুপ্তিপাড়ায় চড়ক দেখে আসি। তা আমাদের পাড়াতেও তো চড়ক হবে, থাকো না।
উদ্ধব দাস বলে, না গো, সেখানে মূল সন্ন্যাসী এইবার পিঠে বান ফুঁড়বে, পিঠে বান ছুঁড়ে চড়ক গাছে উঠে ঘুরপাক খাবে, যেতে বলেছে। তারপর আবার বহুদিন উদ্ধব দাসের দেখা নেই। তা উদ্ধব দাস এই রকমই। শোভারামের মেয়ের বিয়েতে অতিথিশালার কথাটা উঠতেই হঠাৎ উদ্ধব দাসের কথাটা মনে পড়ল হরিপদের। রাত তখন অনেক, দাসমশাই তখন হয়তো খেয়ে দিয়ে নাক ডাকাচ্ছে। অতিথিশালার উঠোনের পাশে খালি রোয়াকের ওপর অঘরে ঘুমিয়ে পড়েছিল। হরিপদ এসে গায়ে ঠেলা দিলে, ও দাসমশাই, ওঠো ওঠো। ধর্মর করে উঠে বসেছে উদ্ধব দাস। উঠে বসেই সামনে চেয়ে দেখে দুইজন লোক, হাতে মশাল জ্বলছে। প্রথমটাই চিনতে পারেনি। কারা আবার এলো বিরক্তি করতে? চোখ দুটো রোগড়ে ঠিক করে দেখলে, আমি গো দাসমশাই, আমি হরিপদ, তোমায় নিয়ে যেতে এসেছি। শোভারাম তখন একদৃষ্টে চেয়ে দেখছে উদ্ধব দাসের দিকে। এই তার জামাই, তার যে একমাত্র মেয়ে, মেয়েকে যে অনেক আদরে মানুষ করেছে শোভারাম, সেই মেয়েকে এই এর হাতে তুলে দেবে শেষকালে? হরিপদ শোভারামকে সান্ত্বনা দিয়ে বললে, উদ্ধব দাস আমাদের সৎ সুস্থ, কোনো কিছুতেই আটকাবেন না দাদা, আমি বলে দিচ্ছি, তোমার মেয়ে সুখেই থাকবে। শোভারামে তখন জীবন মরণ সমস্যা, তার তখন আর ভাববার সময় নেই। বললে, আমি আর ভাবতে পারছি না হরিপদ, যাতে আমার জাতটা থাকে তাই দেখো। হরিপদ উদ্ধব দাসের সামনে নিচু হয়ে জিজ্ঞেস করলে, নতুন কাপড় পরতে হবে তোমাকে দাসমশাই, তোমার নতুন কাপড় আছে? উদ্ধব দাস বললে, নতুন কাপড় কি হবে? শোভারাম বললে, থাক থাক, আমার কাছে নতুন কাপড় আছে, আমি নতুন কাপড় দেব ক্ষণ, চলো চলো। উদ্ধব দাস তবু জিজ্ঞেস করলে, নতুন কাপড় কি হবে তাই বলো না। হরিপদ বললে, হবে আবার কি ছাই, যা বলছি তাই করো, চলো আমাদের সঙ্গে চলো, আর সময় নেই। অথচ এই কালই শোভারাম মেয়েকে নিয়ে এখানে এসেছিল। ভোরবেলা তখনও ঘুম থেকে ওঠেনি ছোটমশাই। গোকুল দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিল, কে শোভারাম, এত সকালে কি করতে? এই মরালির বিয়ে কিনা আজ, তাই নিয়ে এলাম, ছোটমশাইকে পেরানাম করে যাবে। মরালিকে শাড়ি পরিয়ে আলতা পরিয়ে সঙ্গে নিয়ে এসেছিল। মরালিরও ভয় ভয় করছিল। এত বড় বাড়ি, কত গড় কত মহল পেরিয়ে রাজবাড়ির ভেতর আসতে হয়। গড়জাত পেরিয়ে বুড়ো শিবের মন্দির, পাশে ঠাকুর বাড়ি, আর তার পাশেই ছোট একটা পুকুর, ভেতরের গড়ের দিকে কেল্লা। এই দুই গড়ের মাঝখানের জমিতে কানুন গোকাছারি। বড় গড় পেরিয়েই সামনের সিংদরজা। সিংদরজার মধ্যে ছোট দরজাটা খুলে লোকজন যাতায়াত করে। তারপরেই উঠোন। উঠোনের উত্তর দিকে একটা দক্ষিণদারি একতলা কোঠা। এই কোঠার সামনে খাঁজ কাটা খিলেন দেওয়া বারান্দা। আর উঠোনের দক্ষিণ দিকে একটা মন্দির। মন্দির পেরিয়ে পূব দিকের দেওয়ালের মাঝখানে একটা দরজা, আর এই দরজা পেরিয়ে ভেতরে গেলেই আর একটা উঠোন। সেই উঠোনের একপাশে ভোগ রাঁধবার রান্নাবাড়ি, আর একদিকে অতিথিশালা। তারপর পূবের দরজা দিয়ে সামনাসামনি ঢুকলে ভেতরের গড়, আর এই গড়ের ওপরেই ছোট মশাইয়ের বসতবাড়ি। বসতবাড়ির সামনে গিয়ে দাঁড়ালে ভেতরের দরজা খোলা দেখা যাবে। সেখান দিয়ে ভেতর বাড়ির লোক আসা যাওয়া করে। ভেতরের গড়ের মধ্যে বিরাট রাজবাড়ি। এ দিগর থেকে ওই দিগর পর্যন্ত লোক আর জন। মহলের পর মহল। প্রথম মহলের পর বড় বৌরানীর মহল পড়বে। ওধার থেকে কেউ প্রশ্ন করবে, কে? শোভারাম বলবে, আমি শোভারাম। তারপর পরের মহলের সীমানায় গিয়ে সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হবে। সেখানে বাঁধানো চাতাল আছে, পাশেই পুকুর, পুকুরে শান বাঁধানো ঘাট। এইখানে এই চাতালেই আগে বড়মশাই তেল মাখতে বসতেন, আর খেউরি করত বিশু পরামানিক। তারপর পুকুরের মধ্যে অনেকক্ষণ ডুবে ডুবে চান করবার পর গা মুছতেন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাল সকালেও এখানে এসে ছোটমশাইকে প্রণাম করেছিল।
মরালিকে চুপি চুপি বলেছিল, আজকে বড় রানী ছোট রানী সকলকে পেন নাম করে আসবি, জানিস? বলবি কাল আমার বিয়ে। এখান দিয়েই মরালি এই গড় গোবিন্দের মধ্যে ঢুকেছিল। শোভারাম বলেছিল, যাও মা যাও, ভেতরে গিয়ে রানীমাদের পেন নাম করে এসো। কোথা দিয়ে ঢুকে কোথা দিয়ে ভেতরে গিয়েছিল তা আর মনে নেই। ওই দুর্গাই প্রথমে দেখতে পেয়েছিল তাকে। উমা, এই যে শোভারামের মেয়ে গো। চিবুকে ছোঁয়া লাগাতেই চোখ খুলে গেল। মরালি দেখলে সামনেই ছোট রানী দাঁড়িয়ে, আর সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেললে। উমা, গড় করছো কেন আমাকে? দুর্গা বললে, তা করুক না রানীমা, তোমাকে গড় করবে না তো কাকে করবে? কাল ওর বিয়ে, সুলতানুটি থেকে ওর বর আসছে। আশীর্বাদ করো যেন সতীলক্ষ্মী হয়ে স্মৃতি সিঁদুর নিয়ে স্বামীর সংসার করে। না না, আমাকে গড় করতে হবে না, আমি তো তোমার চেয়ে বড় নই। মরালি বললে, আমার বাবা যে বলে দিয়েছে। তা বলে দিক, তোমার আমার তো সমানই বয়স, কি বলো দুর্গা? দুর্গা বলেছিল, এই মেয়েকে তো এখন দেখছো এমনি, আগে কি দজ্জাল ছিল মা, রাস্তায় লোক দেখলে খোয়ার করতো, বিয়ের জল পড়তে না পড়তেই একেবারে ঠান্ডা হয়ে এসেছে। বিয়ে বলে এমনি জিনিস। এতক্ষণে ঘরের চারপাশটা দেখে নেবার শক্তি হয়েছে মরালের। দুটো পালঙ্ক, দুটো হাতি দুই পাশ থেকে সুর ঠেকিয়ে আছে মাথার দিকে। বিছানার ওপর দুটো মাথার বালিশ পাশাপাশি রাখা, ছোট মশাই আর ছোট রানী পাশাপাশি শয়। মাথার কাছে ফুল ছড়ানো, বাগান থেকে ফুল দিয়ে যায় মালিরা। অনেকক্ষণ ধরে দেখতে লাগলো মরালি। কি না সুখ বড় মানুষের বউদের। দেওয়ালে দেওয়ালে পট টাঙানো, নল দময়ন্তী, রাম সীতা, হরপার্বতী আর সাবিত্রী সত্যবানের পট। দুর্গা বললে, কি দেখছিস লা মেয়ে? তোরও হবে এমনি, বরের সঙ্গে এমনি পাশাপাশি শুবি। বরের সঙ্গে গপ্প করে কোথা দিয়ে রাত পুইয়ে যাবে টেরও পাবি নে। শুনতে শুনতে যেন গায়ে কাঁটা দিয়ে উঠল সমস্ত শরীরে। লজ্জায় মুখ রাঙা হয়ে উঠল মরালির। দুর্গা বলতে লাগলো, বরকে আঁচলে গেরো দিয়ে রাখবিলা, নইলে ফসকে পালিয়ে যাবে। এই বলে রাখলাম মেয়ে, রাতের বেলায় সোহাগ করবি, দিনের বেলায় শাসন করবি, তবে বেটা ছেলে বসে থাকবে। ছোট রানী ধমক দিলেন, তুই চুপ কর দুর্গা। দুর্গা বললে, কেন চুপ করবো ছোট রানী? বিয়ের আগে আমরা শিখিয়ে পড়িয়ে না দিলে কে দেবে বলো? মুখ পুরি যে মাকেও খেয়েছে। হঠাৎ এই পরিস্থিতিতে মার কথা মনে আসতেই যেন ছাদ করে উঠল বুকটা। এমন করে কেউ তো তাকে শোনায়নি। নয়ন পিসি অনেক কথা বলেছিল, অনেক দিন অনেক উপদেশও দিয়েছে, অনেক ব্রত কথা মুখস্থ করিয়েছে, কিন্তু এইসব কথা এমন করে তো কেউ বলেনি। দুর্গা বলতে লাগলো, আমাদের গাঁয়ে জানো ছোট রানী, এক বেনের মেয়ের সতীনের ঘরে পড়ে কি হলো? মা ছিল না তো, কেউ শিখিয়েও দেয়নি। স্বামী সতীনের ঘরে শুতো আর ছুরিটা সোনাদানা পেয়ে খুশি থাকতো। শেষে যখন খুড়ির বয়স হলো, জ্ঞানগম্যি হলো, সতীনটাও বুঝতে শিখলে, তখন স্বামীকে বললে সতীনের ঘরে তোমাকে এইবার থেকে শুতে দেব না। ছোট রানী বললে, রাখ তো তোর কেচ্ছা দুর্গা, বড় বউরানীর ঘরে নিয়ে যায় কে। এই বলে মরালির দিকে হাত বাড়িয়ে বললে, এই নাও ভাই, পান খাও। তারপর দুর্গাই মরালির হাত ধরে ঘরের বাইরে নিয়ে এলো, বললে, চল বড় বউরানীকে গড় করে আসবি চল। বড় বউরানী? বড় বউরানীর নাম শুনে ঘাবড়ে গিয়েছিল মরালি। সে আবার কে? সতীন লো সতীন, ছোট বউরানীর সতীন। এবার দরজা পেরিয়ে পাশের বারান্দায় যেতে হলো। এই কত বড় বাড়ি, এই বারান্দা ও বারান্দা। দূরে বুড়ো শিবের মন্দিরটা দেখা যায় জাফরির ফোকর দিয়ে। বড়মশের বাবা বুড়ো শিবের মন্দিরের চূড়োটা সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন ছেলে হবে বলে। এই ছোটমশাই তখন হননি,
যেইবার বর্গীরা এসে ভাগীরথীর পশ্চিম পাড়ে হানা দিয়েছিল, তখন লাঠিয়ালরা পাহারা দিয়েছিল এই মন্দির। কাল যখন মরালি বিয়ের পর বরের সঙ্গে শ্বশুরবাড়ি যাবে, তখন ওই বুড়ো শিবের মন্দিরে গিয়ে প্রণাম করে যাবে। এটাই রীতি। ছোটমশাই যখন বিয়ে হয়েছে, তখনও বউ নিয়ে এসে ওই বুড়ো শিবের মন্দিরেই প্রণাম করে তবে বাড়িতে ঢুকেছে। দুর্গা বলেছিল, খুব ভালো করে পায়ে মাথা ঠেকিয়ে গড় করবি বড় বৌরানীর। বড় কড়া মানুষ, বুঝলি? মরালি জিজ্ঞেস করলে, আমার ওপর রাগ করবে না তো? রাগ করবে কেন? তুই কি তার সতীন যে রাগ করবে তোর ওপর? তবে ছোট রানীর ওপর খুব রাগ করে নাকি? দুর্গা বললে, রাগ না পিণ্ডি, পীড়িত লো পীড়িত। ছোটমশাইকে খোসামত করতে সতীন আনলে, বললে দেখো আমি কত সতী। তোর যখন স্বামী হবে তখন তুইও বুঝবি। তাই তো তোকে অত করে শেখালুম পড়ালুম। রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে বলবি, ময়না 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 সতীন যেন হয় না, তাহলে আর সতীন হবে না তোর। চলতে চলতে মরালি বললে, ছোট বৌরানীর বুঝি তাই খুব কষ্ট? দূর পাগলি, দেখলি নে বিছানার ওপর দুটো মাথার বালিশ, ফুলের তোড়া। রাত্রির বেলা আবার আতর গোলাপ জল ছিটিয়ে দিই বিছানায়। তারপরে ছোট বৌরানীকে যা এনে দিয়েছি তোকেও তাই এনে দেব, দরকার হলে আমাকে বলিস। কি? তোর ভাতার যদি তোকে অপগেরাজ্জি করে কিংবা সতীন ঘরে আনে তোকেও দেব। মরালি আবার জিজ্ঞেস করলে, জিনিসটা কি? ছোট বৌমাকে তাই এনে দিয়েছি বলেই তো আর সোহাগে সীমা নেই ছোট বৌরানীর। ছোট মশাই এক পা ঘরের বাইরে যায় না, মুখে মুখ দিয়ে পড়ে থাকে দিনরাত। বিছানায় তো দেখলি এক রাশ ফুল, ও সব হয়েছে আমার জন্যে। মরালি আবার জিজ্ঞেস করলে, কি করে হলো? কি দিয়েছিলে তুমি? সে তোকে বলবো ক্ষণ, মন্তর আছে। আর শুধু একটু করে আদা আর আখের গুড় লাগে। যে মেয়ে মানুষ স্বামীর কাছে শুতে ভয় পায়, কিংবা যে স্বামী মাগের কাছে শুতে আসে না। তারপর হঠাৎ থেমে গম্ভীর হয়ে বললে, চুপ কর চুপ কর, বড় বৌরানী আসছে। সত্যি বড় বৌরানীকে দেখে কেমন যেন মনে হলো মরালির। একটু বয়স হয়েছে, পুজো করে আসছিলেন বোধহয়। রেশমের শাড়ি, লাল পাড়, বাঁ হাতে পুজোর থালা। দুর্গা বললে, এ তোমাকে গড় করতে এসেছে বড় বৌরানী, শোভারামের মেয়ে, কাল ওর বিয়ে। শান্ত ঠান্ডা গলা স্বর। মাথায় হাত দিলেন মরালির, বললেন, বেঁচে থাকো মা, স্বামীর সংসারে অচলা হয়ে থাকো। কেমন যেন জুড়িয়ে গেল সমস্ত শরীরটা। বড় শান্ত সুখী মানুষটা। আবার বললেন, হ্যাঁ রে দুর্গা, ছোট মশাই উঠেছে রে, উঠলে আমার ঘরে একবার ডেকে দিস তো। এই বলে যেমন আসছিলেন তেমনি আবার চলে গেলেন। গড়ান কাঠের খুঁটি আর গোলপাতার ছাউনি দেওয়া ঘরের ভেতর মরালি তখন চুপ করে বসেছিল। পাটে শাড়িতে ঘেমে নিয়ে চান করে উঠেছিল। কাল সকালবেলার সেই সব কথাই মনে পড়ছিল। ঘরের মধ্যে এতক্ষণ নয়ন পিসি ছিল, অনন্ত দিদি ছিল, পাড়ার সবাই ছিল। তারা সবাই বাইরে চলে গেছে। বর আসেনি, লগ্ন বয়ে যাচ্ছে। বর যদি না আসে তবে কি হবে? হঠাৎ কানে এলো, বর এসেছে, বর এসেছে।